নমস্কার, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের যে চ্যাপ্টারটা তোমাদের স্টার্ট করেছিলাম আমি, অর্থাৎ ধ্বনিতত্ত্ব, তারই পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম দিন আমরা জেনেছিলাম যে ধ্বনি কি। ধ্বনি হচ্ছে যে আমাদের মানে ভাষাবিজ্ঞানের যে আলোচনার ক্ষেত্রে যে কোনো অন্যান্য যে কোনো সাউন্ড, অর্থাৎ ধরো বাজ পড়ার শব্দ, ফ্যান চলার শব্দ, এগুলো কিন্তু ধ্বনি হিসেবে বিবেচিত হয় না। অর্থাৎ কথা বলার সময় আমাদের বাকযন্ত্র থেকে যে ধ্বনিগুলো নির্গত হয় সেটাই কিন্তু এই ধ্বনিতত্ত্বের ধ্বনির আলোচনার ক্ষেত্র। ঠিক আছে, তো আমরা যে আগের দিন যে অংশটুকু করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ভাষা বিজ্ঞানের দুটি শাখায় বাকধ্বনি, অর্থাৎ বাকযন্ত্র থেকে আমাদের যে ধ্বনি নির্গত হয় সেগুলো নিয়ে দুটি শাখায় আলোচিত হয়। একটা হচ্ছে ধ্বনি বিজ্ঞান, একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব। ভেরি 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 ইম্পর্টেন্ট, এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। ধ্বনি বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি দেখব, যে বাকধ্বনির উচ্চারণ কিভাবে উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, শ্রুতিগত কিরকম ভাবে শোনা যাচ্ছে, এবং তৃতীয়ত হচ্ছে ধ্বনি তরঙ্গগত। আমি এই ধ্বনি তরঙ্গর বিষয়টা তোমাদের বলেছিলাম, যেটা ধ্বনি তরঙ্গ হচ্ছে, ধরো যে রাম স্কুলে যাবে, এটা একটা এটা এই যে ধ্বনির যে তরঙ্গটা আমাদের শ্রুতিগোচর হলো, তাতে বুঝলাম যে রাম স্কুলে যাবে, এটা একটা স্টেটমেন্ট। কিন্তু যখন আমি বলছি যে রাম স্কুলে যাবে, রাম স্কুলে যাবে, তাহলে দেখো এখানে আমার এই যে ধ্বনির যে আমার যে তরঙ্গর যে বদল হলো, তাতে কিন্তু একটা প্রশ্নের ভাব উদিত হলো। ঠিক আছে, এই যে এই বিষয়গুলো আলোচিত হবে কোথায়? ধ্বনি বিজ্ঞানের আলোচনায়। আর ধ্বনি তত্ত্বের আলোচনায় যে আলোচনাটুকু হবে সেটা হচ্ছে একটি ভাষার বাকধ্বনিগুলো সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয়, একটি ভাষার বাকধ্বনিগুলো সেই ভাষাতেই কিভাবে প্রয়োগ করা হয়, কিভাবে ব্যবহার করা হয়, সেটাকে বিশ্লেষণ করে হচ্ছে ধ্বনি তত্ত্ব। ঠিক আছে, এইটাই হচ্ছে দুটো পার্থক্য। ভীষণ প্রশ্ন আসে, সেজন্য খুব ভালোভাবে এই বিষয়টা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো ধ্বনি বিশ্লেষণ করে দুভাবে তোমাদের বইয়ে রয়েছে। এরপর আমরা বাকধ্বনি কয় ভাবে হয়, কয় রকমের, সেটা জানবো। বাকধ্বনি প্রধানত দুই প্রকার, বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। কি বললাম? বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। ভীষণ প্রশ্ন আসে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। তো এই বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি মধ্যে বিভাজ্য ধ্বনির আবার দুটো মূল ভাগ রয়েছে, একটা কি স্বরধ্বনি এবং আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এগুলো তোমরা ছোটবেলাতেও পড়েছো। স্বরধ্বনি কি? যেটা তোমার কোনো ধ্বনির সাহায্য ছাড়াই কিন্তু স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে, তাই তো? বাকযন্ত্র থেকে নির্গত যে ধ্বনিগুলি স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে সেটা হচ্ছে স্বরধ্বনি। এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনিগুলি উচ্চারিত, বাকযন্ত্র থেকে নির্গত যে সমস্ত ধ্বনিগুলি উচ্চারণের জন্য স্বরধ্বনির সহায়তা নিতে হয়, তাকে বলা হচ্ছে কি? ব্যঞ্জন ধ্বনি। তাহলে বিভাজ্য ধ্বনির দুটো ভাগ আমরা পেলাম, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এবার অবিভাজ্য ধ্বনির আবার কতগুলো ভাগ রয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা শ্বাসাঘাত, একটা জ্যোতি, আর একটা হচ্ছে সুর তরঙ্গ। তাহলে কি কি? দৈর্ঘ্য, একটা হচ্ছে শ্বাসাঘাত, একটা হচ্ছে জ্যোতি, আর একটা হচ্ছে সুর তরঙ্গ। এই চারটে জিনিস পড়ছে হচ্ছে অবিভাজ্য ধ্বনির ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা আগে জানবো হচ্ছে বিভাজ্য ধ্বনি কাকে বলে এবং অবিভাজ্য ধ্বনি কাকে বলে। দেখো আমাদের বাক প্রবাহকে, মানে আমাদের বাকযন্ত্র থেকে যে ধ্বনি নির্গত হচ্ছে তার যে একটা প্রবাহ রয়েছে, তাকে যদি বিশ্লেষণ করা হয়, এবং সেখানে আমরা দু রকমের উপাদান পাই, এগুলোর মধ্যে কয়েকটিকে আলাদা আলাদা এককে স্পষ্টভাবে ভাগ করা যায়। ঠিক আছে, সেগুলোকেই বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি। তার মানে কি? যে ধ্বনিগুলিকে কয়েকটি এককে আলাদাভাবে স্পষ্টভাবে ভাগ করা সম্ভব, তাকেই বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি। যেমন মধু, মধুকে আমরা একদম প্রতিটা ধ্বনিতে আলাদা আলাদা ভাগ করতে পারি। প্রথমে ম হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি, এবং ম একা বসতে পারবে না, তার জন্য ম অ দরকার, স্বরধ্বনি অ, ম প্লাস অ। তারপরে পাচ্ছি আমরা কি? ধ,
এবং উ, ধ প্লাস উ। তাহলে দেখো প্রতিটা ধ্বনি আমরা স্পষ্ট করে কিন্তু বিভাজন, প্রতিটা এককের ভাগ করে আমরা দেখিয়ে দিতে পারলাম। এটাকে বলা হচ্ছে বিভাজ্য ধ্বনি। ঠিক আছে, বিভাজ্য ধ্বনি। আর অবিভাজ্য ধ্বনি হচ্ছে খুব স্বাভাবিকভাবেই যে ধ্বনিগুলিকে স্পষ্টভাবে কিন্তু নির্দিষ্ট কোনো এককে ভাগ করা সম্ভব হয় না, তাকেই বলা হচ্ছে অবিভাজ্য ধ্বনি। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাদের যে উদাহরণ দিলাম, যেটা যে ধরো মধু যায়, ঠিক আছে, মধু যায়, ঠিক আছে, মধু যায় বাক্যতে মানে এই যে এর মধ্যে যে সুরের প্রবাহ রয়েছে তাতে আমরা বুঝে নিলাম যে মধু কোথাও একটা যায়। কিন্তু যখন আমি বলছি যে মধু যায়, মধু যায়, তাহলে দেখো আমি মধু যায় যখন আমি উচ্চারণ করছি, সেখানে দেখো একটা অদ্ভুত সুরের প্রবাহের একটা বদল হলো। ঠিক আছে, এবং সেই এই সুরটাকে তুমি কিন্তু কোনোভাবেই আলাদা করে দেখাতে পারবে না, আলাদা করে বোঝাতে পারবে না, ভাগ করে দেখাতে পারবে না। সেই যে এই ধ্বনি বা এই যে সুরের যে প্রবাহ, এটাকে আমি যেহেতু আলাদা করে দেখাতে পারছি না, সেই জন্য এই ধ্বনিগুলিকে বলা হচ্ছে কি অবিভাজ্য ধ্বনি। আচ্ছা, এরপরে দেখো বাংলা, তোমাদের বইয়ে রয়েছে পেজ নাম্বার 115, সেখানে দেখবে বাংলা স্বরধ্বনি, অনেকগুলো বাংলা স্বরধ্বনি রয়েছে। দেখো 7টি স্বরধ্বনির বিবরণ ও ধ্বনিটি উচ্চারিত হয় এমন কয়েকটি করে শব্দের উদাহরণ দেওয়া হলো। তাহলে দেখো 7টি স্বরধ্বনির বিবরণ দেওয়া রয়েছে, কি কি? ই, উ, এ, ও, এ, অ, আ। তোমাদের আগেও বলেছি এখানে ধ্বনিতত্ত্বের আলোচনায় কিন্তু মুখের উচ্চারণটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, লেখা বা বর্ণর এখানে কিন্তু কোনো গুরুত্ব কিন্তু এখানে নেই। এই ধ্বনিতত্ত্বের আলোচনায় সম্পূর্ণভাবে কিন্তু মুখের ভাষা নিয়েই কিন্তু আলোচিত হয়। ঠিক আছে, সেই ক্ষেত্রে স্বরধ্বনি 7টি, সেই দেখো কি কি? ই, উ, এ, ও, এ, অ, আ। ঠিক আছে, এগুলো কোথা দিয়ে কিভাবে উচ্চারিত হয় সবকিছু রয়েছে এবং উদাহরণ রয়েছে। এটা কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করবে এবং ভালোভাবে পড়বে। এরপরে দেখো তোমাদের একটা চার্ট রয়েছে, সেই চার্টে তো আমরা কিন্তু ছোটবেলায় পড়েছি যে ওষ্ঠধ্বনি, দন্তধ্বনি, দন্তমূলীয় ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, তালব্যধ্বনি, কণ্ঠধ্বনি, কণ্ঠনালীয় ধ্বনি, মানে আমাদের বাক যন্ত্রের যে বিভিন্ন যে পার্ট, বিভিন্ন যে উপকরণগুলো রয়েছে, সেগুলোর সাহায্যে, যে পার্টগুলোর সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, তার সেই ধ্বনিগুলো কিন্তু সেই পার্টেরই অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন ধরো ওষ্ঠধ্বনি, ধরো প, ফ, ব, ভ, ম। দেখো দুটো ঠোঁট মানে শ্বাস বায়ু এসে এই দুটো ঠোঁটের মধ্যেই কিন্তু আঘাত করছে এবং তার ফলে আমরা কিন্তু এই ধ্বনিগুলো উচ্চারণ করতে পারছি। সেজন্য প, ফ, ব, ভ এগুলোকে বলা হচ্ছে কি ওষ্ঠধ্বনি। ঠিক আছে, ওষ্ঠের সাহায্যে। তো সেক্ষেত্রে এরকম প্রশ্ন আসতেই পারে যে ওষ্ঠধ্বনির উদাহরণ দাও, তখন কিন্তু এগুলো লিখতে হবে। আচ্ছা, দন্তধ্বনি, দেখো দন্ত, ত, থ, দ, ধ, প্রতিটা দেখো আমাদের জিভ গিয়ে বাড়ি মারছে কোথায়? একদম দাঁতে। ঠিক আছে, দাঁতে, সেই কারণে এগুলোকে বলা হচ্ছে দন্তধ্বনি। ঠিক আছে, এরপরে দেখো দন্তমূলীয় ধ্বনি, স, স, ন, ঠিক আছে, স, ন, র, এগুলো ঠিক আমাদের দাঁতের ওপরের যে স্থানটা, অর্থাৎ সেখানে গিয়ে যে সেটার সাহায্যে যেহেতু উচ্চারিত হচ্ছে। দন্তমূলীয় মানে দাঁতের যে মূল অংশ, দাঁতের গোড়ার সাহায্যে, গোড়ায় গিয়ে আমাদের শ্বাসবায়ু যেহেতু আঘাত করছে, সেই কারণে কিন্তু এই ধ্বনিগুলির নাম হচ্ছে কি দন্তমূলীয় ধ্বনি। এইভাবে মূর্ধাতে ট, ঠ, ড, ঢ গিয়ে আমাদের জিভ গিয়ে ঠেকছে মূর্ধায়, সেই জন্য মূর্ধার সাহায্যে যেহেতু উচ্চারিত হচ্ছে, সেই কারণে এই ধ্বনিগুলির নাম মূর্ধন্য। তালব্য, এগুলো আমরা তালব্য ধ্বনি, চ, ছ, জ, ঝ। ঠিক আছে, আমাদের তালুতে গিয়ে যে ধ্বনিগুলি আঘাত করছে বাতাস, ঠিক আছে, আমাদের শ্বাসবায়ু অর্থাৎ যে আঘাত করছে, সেই কারণে এই ধ্বনিগুলি হচ্ছে তালব্য ধ্বনি। এইভাবে কিন্তু প্রতিটি ধ্বনি বিভাজিত হয়েছে, সেইগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই চার্টটা কিন্তু ভীষণ প্রশ্ন আসে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো ঊষ্মধ্বনি, 3টি স, তালিব্য স, দন্তস্ব এবং পেট কাটা মূর্ধন্য স এবং হ, এই 4টে হচ্ছে
ঊষ্মধ্বনি, অর্থাৎ যখন এই তিনটি ধ্বনি উচ্চারিত হচ্ছে তার থেকে যে বাতাস নির্গত হচ্ছে, একটা উষ্ণ বাতাস। দেখো হ বলো, তুমি হাতের সামনে দেখো হ বা স বলো, দেখো একটা উষ্ণ বাতাস তুমি তোমার তালুতে, হাতের তালুতে অনুভব করতে পারছো। সেই জন্য এই ধ্বনিগুলিকে বলা হচ্ছে ঊষ্মধ্বনি। এরপরে দেখো কম্পিত ধ্বনি র, জিভটাকে কম্পনের সাহায্যে এই র উচ্চারিত হচ্ছে, সেই জন্য বয়সীর্ণরা হচ্ছে কম্পিত ধ্বনি। তাড়িত ধ্বনি র র র, এই যে র উচ্চারণ, ঠিক আছে, একটা জিভের মধ্যে একটা তাড়নার সৃষ্টি হচ্ছে, সেই কারণে এই ডয়শীর্ণরা হচ্ছে তাড়িত ধ্বনি। এইভাবে কিন্তু প্রতিটি ধ্বনি আলাদা করা রয়েছে এবং তোমাদের শর্ট কোয়েশ্চেন ভীষণ আসে, সেজন্য এই চার্টটা খুব ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে ধ্বনি মূল এবং সহধ্বনি। ধ্বনি মূল এবং সহধ্বনি থেকে ভীষণ প্রশ্ন আসে, সেই জন্য তোমাদের খুব ভালো করে এই অংশটা কিন্তু পড়তে হবে। আচ্ছা, ধ্বনি মূল কাকে বলে? ঠিক আছে, ধ্বনি মূল হচ্ছে, দেখো তো তাহলে ধ্বনি মূল, এই ধ্বনি মূলের আরেকটি নাম হচ্ছে স্বনিম। স্বনিম, আচ্ছা ঠিক আছে। এই ধ্বনি মূল হচ্ছে, ধরো এই যে আমরা যে আমাদের যে বাগধ্বনি থেকে নির্গত যে আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করি, সেইগুলো যে বাগধ্বনিগুলি যে ভাষায় ব্যবহার করা হয়, সেই যে ধ্বনিগুলোকে বলা হচ্ছে মূল ধ্বনি। অর্থাৎ বাগযন্ত্র থেকে নির্গত যে ধ্বনিগুলিকে ভাষায় ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে কি মূল ধ্বনি বা ধ্বনিমূল অথবা স্বনিম। ধ্বনিমূল, মূলধ্বনি বা স্বনিম, ঠিক আছে। এবং দেখো এই স্বনিমই হচ্ছে কিন্তু ভাষার মূল উপাদান, এবং একটি স্বনিমের সঙ্গে আরেকটি স্বনিমের পার্থক্যের জন্য শব্দের কি হয়ে যাচ্ছে, অর্থ বদলে যাচ্ছে, তাই না? ধরো প্রতিটি ভাষায় যে প্রতিটি ধ্বনি রয়েছে, সে একটা ধ্বনি কিন্তু আমরা নির্দিষ্ট একটি শব্দ উচ্চারণের ক্ষেত্রে সেই নির্দিষ্ট ধ্বনিটি উচ্চারণ করছি। আমরা যদি তার জায়গায় অন্য কোনো ধ্বনি উচ্চারণ করি তাহলে শব্দটির অর্থই কিন্তু কি হয়ে যাবে, বদলে যাবে। তাই এই একটি ভাষার ক্ষেত্রে এই মানে ধ্বনি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মূল উপাদান, ঠিক আছে। তো একে বলছে আমরা ধ্বনি মূল। এরপরে আমরা জানবো কি সহধ্বনি কাকে বলে বা পূরক ধ্বনি। সহধ্বনি মানে কি, ধরো প্রতিটি ভাষারই কিছু মূল ধ্বনি থাকে, তাই তো, কিন্তু দেখো এই কোনো একাধিক অনেক সময় কি হয় যে তাদের মধ্যে কোনোটির মধ্যে একাধিক উচ্চারণ বৈচিত্র্য থাকে। মানে ধরো ল, এই ল একটা মূল ধ্বনি, তাই তো, সে স্বাধীনভাবে কোনো একটা শব্দ উচ্চারণে ব্যবহৃত হচ্ছে এবং তার একটি নির্দিষ্ট ধ্বনি ল। এই ল যখন আমরা কোনো একটা এই ল, আবার লয়ের কিছু উচ্চারণ বৈচিত্র্য রয়েছে, ঠিক আছে, সেটা আমরা জানবো। এই যে একটি ধ্বনির এই যে বিভিন্ন উচ্চারণ বৈচিত্র্য, ঠিক আছে, এই প্রতিটি মূল ধ্বনির যে উচ্চারণ বৈচিত্র্য থাকছে তাকেই কিন্তু বলা হচ্ছে কি সহধ্বনি, মানে সেই ধ্বনিরই সহধ্বনি। বা খুব সহজভাবে বলা যেতে পারে যে একই ধ্বনির ঈষৎ যে রূপ ভেদ তাকেই কিন্তু আমরা বলছি কি সহধ্বনি বা পূরক ধ্বনি। এটা দুটো উদাহরণের সাহায্যে বইয়ে তোমাদের দেখানো হয়েছে, আমি তোমাদের টেক্সট ধরেই কিন্তু পড়াবো বলেছি, সেজন্য আমি তোমাদের টেক্সটটুকু আলোচনা করে দিচ্ছি। দেখো, ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হলো ধ্বনি মূল ও সহধ্বনি। দেখো তোমাদের যে চার্টটা রয়েছে তার তলা থেকেই আলোচনা আমি শুরু করছি। বাংলা বলার সময় আমরা যতগুলি ধ্বনি উচ্চারণ করি সবকটিকে সাধারণভাবে ধ্বনি বলা হলেও ভাষায় আসলে এগুলি দু ধরনের ভূমিকা পালন করে। একটা কি ধ্বনিমূলের, আরেকটা ধ্বনিমূলের বা আরেকটা হচ্ছে সহধ্বনির, ঠিক আছে। ধ্বনিতত্ত্বের রীতি মান্য করে আমরা ধ্বনিমূলকে দুটি বাঁকা দাগের মধ্যে দিয়ে, যেমন ক, দুটো বাঁকা দাগের মধ্যে ক মানে ধ্বনিমূলকে ওইভাবে দেখানো হয়, আর সহধ্বনিকে দেখানো হয় হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে। দুটো শব্দ দিয়ে এবার বোঝানো হয়েছে। দেখো প্রত্যেকে আমার সঙ্গে উচ্চারণ করবে। দেখো আমি বলছি লঙ্কা, 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 দেখো জিভটা কোথায় লাগছে। আর যখন তুমি বলছো উল্টো, 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 লঙ্কা, লঙ্কা আর উল্টো,
দুটোই কিন্তু আমি ল উচ্চারণ করলাম, কিন্তু দেখো উচ্চারণের স্থান দুটোর কিন্তু আলাদা। ভালো করে দেখো, লঙ্কা বলো আর উল্টো বলো, লঙ্কা এবং উল্টো। একটাতে দেখো জিভটা সামনের দিকে প্রসারিত হচ্ছে, আর একটা কিন্তু পিছনের দিকে মূর্ধায় গিয়ে লাগছে। সেক্ষেত্রে দেখো শব্দ দুটি কানে শুনে মুখে উচ্চারণ করো। এবার মন দিয়ে দেখো দুটো শব্দের ল উচ্চারণ করার সময় জিভের আগাটা ওপরে তালুতে ঠিক কোনখানে ঠেকছে, এক জায়গায় নয়, তাই তো? লঙ্কার ল জিভ ওপরের পাটির সামনের দাঁতের পিছনের মাড়ি, দাঁতের পিছনের মাড়ির পিছনে বা দন্তমূলে ঠেকছে। লঙ্কা, লঙ্কা লটা গিয়ে দেখো দাঁতের একদম গোড়ায় গিয়ে ঠেকছে। আর উল্টো লটা কি হচ্ছে, আরো পিছনে, ঠিক আছে? যেখানে ট উচ্চারণ হচ্ছে সেখানে ল উচ্চারণ হচ্ছে, ট ট। আর লঙ্কা উল্টো, উল্টো, ঠিক আছে? তো তাহলে দেখো বাংলায় ল এর উচ্চারণ তাহলে দুরকম পাওয়া যাচ্ছে, ঠিক আছে? একটা যেহেতু যেখানে ট উচ্চারণ করছি সেখানে পাওয়া যাচ্ছে ট হচ্ছে কি মূর্ধাতে গিয়ে লাগছে, সেই জন্য মূর্ধন্য ধ্বনি, তাহলে এটা আমি মূর্ধন্য ল বলতে পারি এই লকে, ঠিক আছে? আর যেটা লঙ্কা বলছি যেহেতু, সেটা যেহেতু দন্তমূলে গিয়ে ঠেকছে, তাই তাকে আমরা দন্তমূলীয় ল বলতে পারছি। তাহলে দেখো এই ল এর ল, তাহলে দেখো ল একটাই ধ্বনিমূল, অথচ তার দেখো দুটো শব্দের ক্ষেত্রে তার ব্যবহার কিন্তু ভিন্ন, তার বৈচিত্র্য এখানেই। তো এই যে ল ধ্বনিমূলটার যে বৈচিত্র্য আমরা পেলাম, এটাকেই বলা হচ্ছে কি ধ্বনি, সহধ্বনি, ঠিক আছে? দেখো বাংলা বর্ণে লিখেই তফাৎ দেখানো যাবে না, তাই কিছু কাজ চালানো চিহ্ন জুড়ে বোঝা। লঙ্কার ল হলো দন্তমূলীয় ল, আর উল্টোর ল যেহেতু মূর্ধন্য ধ্বনি টয়ের উচ্চারণ স্থানে উচ্চারিত, তাই একে বলা হচ্ছে কি মূর্ধন্য ল। এবার যেহেতু মূর্ধন্য লয়ের উচ্চারণে জিভ পিছিয়ে যায়, তাই লয়ের বাঁ দিকে একটা তীর চিহ্ন, এগুলো তোমাদের প্রয়োজন নেই, এগুলো তোমাদের দরকার হবে না। এবার উচ্চারণ করতে বলা হচ্ছে আলতা, আলতা উচ্চারণ করো প্রত্যেকে। জিভটা কোথায় গিয়ে ঠেকছে দেখো, সামনের পাটির দাঁতের পিছনে যেখানে ত উচ্চারণ হচ্ছে, আলতা, আলতা, ঠিক আছে? অর্থাৎ লয়ের উচ্চারণের তৃতীয় বৈচিত্র্য পাওয়া যাচ্ছে, আলতা। দেখো উল্টো বলছিলাম জিভ পিছনে যাচ্ছে, লঙ্কা বলছিলাম দাঁতে লাগছিল, হচ্ছে একদম দাঁতের মূলে লাগছিল, মানে মাড়ির গোড়ায় লাগছিল, সেজন্য দন্তমূলী। এবং আলতাটা যখন বলছো তখন গিয়ে ঠেকছে কোথায়, কোথায় লটা একদম দাঁতে, ঠিক আছে? তাহলে দেখো আমরা তাহলে এটাকে দন্ত ল বলতে পারি, ঠিক আছে? ঠিক যেখান থেকে ত থ দ ধ উচ্চারণ হচ্ছে সেখান থেকেই কিন্তু আলতা ল উচ্চারিত হচ্ছে। তাহলে দেখো আমরা তিনটে বৈচিত্র্য পেলাম এই ল মূল ধ্বনি মূলের, ঠিক আছে? তো এইগুলোকেই বলা হচ্ছে কিন্তু সহধ্বনি। আচ্ছা, আমরা পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে করব। নমস্কার।